তো কথা দিয়েছিস, সমস্যা কোথায়? সমস্যা ওর তিন ভাই। কাল বাড়িতে ফেরার পথে ব্যাংকলোনি হিন্দুপাড়ার নন্দিনী কাকিমার থেকে শুনলাম বিজন কোনোভাবে জেনে গেছে আমাদের কথা, তাই মন্দিরের বিয়ের এত তোড়জোড়। আর একটা রামদায় শান দিয়ে রেখেছে আমাকে কোপাবে বলে। নন্দিনী কাকিমা তো বিজনের বউয়ের খুব ক্লোজ, সেখান থেকেই জানালো সে। বলতে বলতে ধীর গতিতে গাড়ি চালাচ্ছে সুব্রত। সাদের কোনো হেলদোল নেই, চোখ বুজিয়েই আছে। খানিকটা বাদে অবশ্য বলে, একটু স্পিড বাড়া, বউটাকে 4 ঘন্টা দেখিনি। ওদের কোচিংয়ে একটা সিসকে ছেলে আছে বুঝলি, নাম তুর্য। নজরের মোটেও ভালো না। নেহাত সামনেই পরীক্ষা, এখন সেমিনার কোচিং যা অফ করে দিলে ভাববে আমি শরীরের সামনে রেড ফ্ল্যাগ। বোরকা পড়তেও বলতে পারছি না, তবেই তো খোঁজ সামনে উঠবে। আপনি নিজে আমেরিকা হয়ে আমাকে আফগানিস্তান বানাতে চাইছেন। এখন কিছুই বলছি না, চুপচাপ দেখছি। কদিন গেলে একটু একটু শাসন করা শুরু করব। শুধু ওই তুর্য ছেলেটাকে একদিন একটু চিপাই নিয়ে বোঝাতে হবে। অন্যের বউ দেখে চকচকে চোখে তাকানো ভীষণ ব্যাড কথা, তাও আবার স্বাদের বউ। ইটস এ ম্যাটার অফ আশ্চর্যের। তুই এত খবর পাস কোথা থেকে? সাদ অস্পষ্ট হেসে বলে, দল ছেড়েছি, ছোট ভাইগুলো আমায় ছাড়ে না, ওরাই দেয়। সুব্রত হো হো করে হেসে বলে, তুই যে চিজ! আমি ভেবেছি বউয়ের সাথে তুই ঠিকই ক্যামেরা ডিভাইস লাগিয়ে রেখেছিস। আচ্ছা আচ্ছা শোন, একটা কথা মনে পড়ে গেল। থানার ওসি স্যার তোকে হেব্বি ডরায় রে। সেদিন রাতে দেখলাম ও ভাবছে কনস্টেবল রিনার সাথে তার লতকালতকির গোপন ভিডিও ক্লিপ তোর দলের ছেলেদের কারো কাছে রয়ে গিয়েছে, তাই তোকে এত সামঝে চলে। হারামজাদাটা। মিনহাজও আতঙ্কে থাকে সারাদিন এই বিষয়টা নিয়ে। সাদ তৎক্ষণাৎ মুখ অন্ধকার করে ফেলল। সুব্রত নিজেকে সংযত করে বলল, আচ্ছা, এই চ্যাপ্টার বাদ, তোর চাকরির কি খবর? আজ জানাবে। গাড়ি ছুটে চলে আমতলার পার রোড অভিমুখে। সুব্রত বলে, আরে এখন বল, আমি কি করব? আগে একটা জিডি করে রাখবো। সাদ বলে, ওর 3 ভাই থাকলে তোরও 1 ভাই আছে, এত চাপ নিস না। আব্বুর মেজাজটা ঠান্ডা হোক, এর মাঝে কোনো ঝামেলা বাঁধাবো না আমি। তারপর তোর ওই 1 ভাইই যথেষ্ট মন্দিরের 3 ভাইকে সামনে নিতে। নিসা বাড়িতে ফিরে নাফিয়াকে দেখে বেশ অবাক হলো। কোচিং করেছে জেলা স্কুলের পেছনে ম্যাথ টিচারের কাছে। শুক্রবারের দুপুরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসে ঘরমাক্ত মুখটা মুছে হাসে সে। নাফিয়া বিছানার চাদর ঠিক করছে নিসাদের। ও বাড়ি থেকে শাহনাজ বেশ কিছু মালপত্র পাঠিয়েছে স্বামীকে লুকিয়ে, যেমন হাতে নকশি সেলাই করা বিছানার চাদর, বাড়ির ভাজা মুড়ি, খই, আচার, সাদের জন্য গরুর মাংসের আচার আর কিছু ফুল গাছের টব। নাফিয়া এসে রান্না করেছে, ঘর মুছেছে। মুখের ক্লান্তি হাসিতে বিলীন করে বলে, তোদের জন্য সবাইকে কত মিথ্যা বলতে হয় জানিস। আব্বাকে বলে এসেছি আমি বান্ধবীর বাড়িতে যাই। নিসা ফ্যান ছেড়ে দিয়ে গা জোড়াতে বসে গোসল করবে খানিক বাদে। এই বিধ্বস্ত ও বেশে ওই লোক দেখে নিলে সেটাও লজ্জার নিসার কাছে। নাফিয়া এগিয়ে এসে সম্মুখে বসে মুখ ভরা দুষ্টু হাসি নিয়ে ফিসফিসিয়ে বলে, তোকে ছয়নি তাই না হাম্মকটা এখনো? নিসা লজ্জায় আবারও চোখ নামিয়ে নেয়। নাফিয়া হাসতে হাসতে গালি দেয় সাদকে, গাধা একটা। আচ্ছা নিসা তুই ওঠ, যা শিগগিরই গোসল করে আয়। কেন? আরে আগে আয়, তারপর বলছি। নিশা বাধ্য মেয়ের মতো গোসল সেরে এসে দাঁড়াতেই দেখলো নাফিয়ার হাতে একটা লাল শাড়ি। নিসা ওইসব দেখে আতকে উঠে বলে, ওসব কে পড়বে? ওর হাত টেনে সামনে এনে দাঁড় করিয়ে নাফিয়া বলে, তুই পরবি? কিন্তু কেন? ও মা, বিয়ে হয়েছে, বউ মানুষ, শাড়ি পরবি না? নিসা চুপ করে আছে। নাফিয়া ওর থুতনি ধরে বলে, এসব না পড়লে তোর বরের মনে হবে না যে সে বিয়ে করেছে, এটা আমি বুঝেছি। আচ্ছা শোন, একটা চুমু খাইনি। নিসা হাসে নতমস্তকে। নাফিয়া বলে, খেলে ভালো, না খেলে আজ খাবে। ওরা 3 ভাই দেখতে নাম্বা থাম্বা, এমনিতেও লাজুক, তাই হয়তো সময় নিচ্ছে। শোন নিসা, একটুও ছাড় দিবি না। শুরু থেকেই শয়তান সুযোগ খোঁজে স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে বসতে। আরে এত স্পেস নিতে হয় না রে, স্বামী স্ত্রী সম্পর্কে কোনো স্পেস থাকতে নেই। বিয়ে করেছিস দুজনের মতে, এখন শুধু বাতি নিভিয়ে আদর করার পালা। নিসা কাঁপলো। বড়ভাবে ভীষণ অমায়িক মানুষ, কিন্তু মাঝে মাঝে ভীষণ লজ্জা দেয় নিসাকে। নাফিয়া খিলখিল করে হেসে উঠে নিসার গাল টেনে বলে, আমাকে খারাপ ভাবছিস নাকি? আচ্ছা ভাব, তবু সত্যটা বলবো। তোকে তো শিখিয়ে পড়িয়ে নেওয়া উচিত। শোন বলি তোকে,
শুরু থেকে একদম নিজেকে ওর সামনে গোছানো হিসেবে প্রেজেন্ট করবি। আজকাল ছেলেদের সংসার করতে সরল মেয়ে খুঁজলেও ওই বেলাতে বুঝদার মেয়ে খোঁজে, যে নেকামি কম করে। আর এরা উপরে উপরে যদিও বা বলে এরা সাদামাটা মেয়ে পছন্দ করে, আসলে এরা সাজুগুজু করা নারী পছন্দ করে। তুই সবসময় ওর সামনে চূড়ান্ত সেজেগুজে থাকবি। সাজা বলতে একটু সুগন্ধই মাখবি, খোলামেলা পোশাক পরবি, ওড়না একটু সরিয়ে রাখবি, লিপস্টিক লালটা দিবি না, লিপ গ্লস দিবি। নাফিয়া বকবক করেই যাচ্ছে। নিসা শুনছে আর ক্ষণে ক্ষণে চমকে উঠছে, শিউরে উঠছে, তার কান দুটো গরমে হচ্ছে। হঠাৎ ওর দু কাঁধ ধরে নাফিয়া বলে, তবে তবে একটা কথা মনে রাখবি, নিজে থেকে সেদে সেদে কখনো আদর নিতে যাবি না, এতে তোর দাম কমে যাবে। যদি টের পাই তুই একদম রেডি টু টাচ ওয়াইফ, তবে পেয়ে বসবে। একটু যত্ন নিয়ে রোম্যান্স করবে না, আর না তোর মন মুড বোঝার চেষ্টা করবে কখনো। আসবে বিছানায়, টানবে আর গল্প শেষ। এছাড়াও যে একটা নারী কত কি যায় স্বামীর থেকে, দুটো আদর মাখা কথা, ছোঁয়ার জন্য একটু বায়না, কাছে টেনে মাথায় হাত বুলিয়ে নরম আদর করা, এগুলো ধারেই ধারবে না। তাই অতি আবেগী হয়ে বেশি লাই দিবি না। সে স্বামী, সে এসে তোকে কাছে টানবে, তোকে মানাবে, তুই যাবি না আগে। নাফিয়া আবার একটু থেমে নিসার মুখভঙ্গি লক্ষ্য করে খিলখিলিয়ে হেসে বলে, তোর ভাসুরের গল্প শুনবি? বিয়ের পর 2 মাসে তো আমার দিকে ফিরেও তাকায়নি। তার একটা এক্স ছিল, অমৃতা, না জানি অমৃতা নাম। তার কষ্টে বেহুশ ছিল। আমি এত কাঁদতাম একা একা। তারপর মন শক্ত করে নিজেকে সাজিয়েছি, শপথ নিয়েছি এই বেটার মন তো আমার প্রতি ফেরাবোই ফেরাবো। ওর কাছে ধর্ণা দিইনি গিয়ে, নিজেকে সাজিয়ে গুছিয়ে ওর সামনে চলাফেরা করেছি, সংসারের কাজ করে গিয়েছি। শেষটাও এসে ধরা দিয়েছে। আমি গিয়ে হ্যাংলার মতো ওর গায়ে ঝাঁপিয়ে পড়িনি, ও টেনেছে আমায় কাছে। নাফিয়া তার বক্তব্যের ইতি টানার আগে বলে, আবার বেশি ধম্বও দেখাবি না। এই যে শাড়িটা পরিয়ে দিচ্ছি, ও কাছে আসলে ভদ্রমতো ওর সব কথা শুনবি, মেনে নিবি। পাবলিক ভার্সিটিতে পড়ে, দেশের হালচাল দেখে একটু বুঝবি। তাদের মতো কম বয়সী মেয়েদের চোখ ফুটলে ফল খুব খারাপ হয়। আজকাল একটা অল্প বয়সী মেয়েকেও দেখি না এক থালায় ভাত খেতে। বাবা মা অল্প বয়সে বিয়ে তো দিয়েই দেয়, কিন্তু এরা বিয়ের পরেও উড়ু উড়ু ভাব নিয়ে চলে। আগেই সাবধান করে দিচ্ছি নিসামণি, স্বামীর প্রতি সব মনোযোগ রাখবি, ওকে নিয়ে মেতে থাকবি। এটাই আসল স্বর্গ। বাইরের দুনিয়ার মোহ স্বামীর প্রতি বেখেয়ালি হবি না কখনো, খবরদার। মনে থাকবে? নিসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। তার মনে থাকবে। দরজা খোলা পেয়ে সাদ চুপচাপ ভেতরে ঢুকে ওদের শোবার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতরে দুই জায়ের কথোপকথন শুনে স্তম্ভিত সে। নাফিয়া তখন নিসার আঁচলটা ঠিক করে দিতে দিতে বলল, আমি এখন চলে যাব। শাড়িটা যেমন করে পরিয়ে দিয়েছি তেমনই রাখবি। পেটটা যেন এভাবে একটু বের হয়ে থাকে। আবার ওকে বুঝতে দিস না তুই ওকে দেখাতে এটা করেছিস। এমন ভাব ধরে থাকবি তুই ভীষণ ব্যস্ত, কাজ করতে গিয়ে এটা হয়েছে। শোন, হুট করে আঁচলটা একবার ফেলে দিস তো। ভাব করবি অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আর তুই লজ্জায় শেষ। একটু থেমে নাফিয়া বলে, না, তুই হাবাগোবা দেখতে। তুই এই চালাকি কাজ পারবি না, ধরা খেয়ে যাবি। তুই শুধু পেট বের করে রাখ। তবে খবরদার নিসা, বুঝতেই দিবি না তুই ওর অ্যাটেনশন পেতে চাস, ওকে? নিসা জবাব না দিয়ে তার মাথাটা আরো নিচু করে নেয় লজ্জায়। নাফিয়া ওর গায়ে সুগন্ধি মেখে দিয়ে বলে, আমি আবার এসব ছলচতুরি করতে করতে প্রো খেলোয়াড় হয়ে গিয়েছি। স্বামীর মন পেতে কম কষ্ট তো করিনি রে ভাই। পুরুষ কি চায়, কিসে পুরুষের মন পাওয়া যায়, এদের কিভাবে টলাতে হয় সব জানা আমার। বুদ্ধি লাগলে আমাকে কল করবি শুধু। আচ্ছা থাক, আসছি। ঘরের বাইরে এসে নাফিয়া সাদকে দেখে থতমত খায়, চোরের মতো হেসে দেয়। সাদ কিছু না জানার ভান করে হাতের জিলাপিটা নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, জিলাপি খাবে? না, ওটা যার জন্য এনেছো তাকেই দাও। আমি জিলেপি বরিশাল গিয়ে খাবো। নাফিয়া চলে গেলে সাদ ঘরে ঢোকে। নিসা নিজের লম্বা চুল আশ্রয় নিতে নিতেই ঘুরে দাঁড়াতেই থমকায়। তার সম্মুখে লম্বা সাদা পাঞ্জাবি পরিহিত স্বামী নামক সুদর্শন পুরুষটাকে দেখে তার বুকের ভেতরটা মোচড়াতে থাকে। শ্যামলা হলেও এত সুন্দর কবে
শ্যামলা হলেও এত সুন্দর হবে কেন একটা পুরুষ? একে আজ থেকে সব বান্ধবীদের থেকে লুকিয়ে রাখতে হবে। বেহায়াগুলো তো আবার যাকে সুন্দর পায় তার উপর পিছলে যায়। সাদ মিনিট খানেক নিশাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে খুব সহজ গলায় বলে, কখন ফিরলে? এসে গোসল করেছি মাত্র। ভাত বারো, আমি হাত ধুয়ে আসছি। আর এই জিলাপিটা খাও। নিশা চুপচাপ ভাত বেড়ে দেয়। সাদ ওকে সেভাবে খেয়াল করেনি। এটা একদিক থেকে স্বস্তির। বড়ভাবে শিখিয়ে দেওয়া ওসব কাজ নিশা পারবেই না। নিশার অত শখ নেই স্বামীর সাহচর্যে যাওয়ার। সে যদি দূরত্ব রাখতে চায় রাখবে। খেতে খেতে শ্বাস আটকে আসছে সাদের। নিশা খেয়াল করেনি। সে ঘুরে ঘুরে ব্যাগ থেকে বইপত্র বের করে কক্ষের একপাশে রাখছে। সাদ অল্প খেয়ে উঠে গিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে থম মেরে। নিজের মনোযোগ বিচ্ছিন্ন রাখতে ক্রিকেট দেখে খানিক সময়। কিন্তু ওই যে বেহায়া চোখ পাশে বসে বই বের করে উল্টাতে পাল্টাতে থাকা রমণীর খুব গোপন সৌন্দর্যই দেখতে চায়। এক পর্যায়ে যখন ধৈর্যের বাঁধ ভাঙে তখন খুবই নিচু গলায় নিশাকে বলে, তোমার কালকে এক্সাম? ম্যাথ, কিন্তু কেন? বলতে না বলতে নিশা হকচকিয়ে উঠল যখন দেখলো মানুষটা তাকে নিচে ফেলে তার দিকে ঝুঁকেছে। হতবাক নিশা দম বন্ধ করে তাকিয়ে আছে। ও কিছুটা ঘাবড়েছে। সাদ শ্বাস ফেলে কণ্ঠে সেই একই শীতলতা নিয়ে বলে, তো আমাকে বিরক্ত না করে এক্সামের কয়েকটা দিন বইপত্র নিয়ে মনোযোগী হও। নিশা অবাক গলায় অস্ফুট সুরে বলে, আমি কিভাবে আপনাকে বিরক্ত করছি? কখন? সাদ জবাব না দিয়ে শুধু নিশার পেটটা ঢেকে দেয় শাড়ির অগ্রভাগ টেনে শান্ত হাতে। নিশা চোখ মুখ খিচিয়ে নিয়েছে। সাদ ঠান্ডা গলায় বলে, ভাবি যাই শিখিয়ে দেখ, আমার উপর ওসব অ্যাপ্লাই করতে হবে না। তোমার স্বামী আমি, কোনো আগন্তুক নই। অ্যাটেনশন চেয়ে নিতে হবে না। উল্টো অ্যাটেনশন দিতে শুরু করলে নিতে পারবে না। আমি কি করেছি? ধরা খেয়ে যাওয়ায় মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। তোতলাচ্ছে কথা ঘোরাতে বেচারি নিশা। নিজের প্রতি দুঃখ লাগছে খুব। লোকটা তাকে বেশরম ভেবে বসে আছে নিশ্চয়ই। ভাবছে এই মেয়ে বয়সের তুলনায় আসলেই বেশি পাকা। আরও অনেক অনেক খারাপ কথা ভাবছে। সাদ জবাব না দিয়ে চুপচাপ কিছুক্ষণ চেয়ে দেখে ছেড়ে দিল ওকে। উঠে বসে রইল গম্ভীর মুখ করে। কিছু ভাবছে সে। নিশা সুযোগ পেয়ে আবার উঠে শাড়ি সামলে ছুটে যায় ওয়াশরুমে। ওটাই ওর একমাত্র যাওয়ার জায়গা, যেখানে গিয়েও কিছুক্ষণ হাঁপাতে পারে লাজ সর্বস্ব অনুভূতির প্রকোপে। বেরিয়ে যখন এলো আবার দেখলো সাদ কিছু টাকা বের করে গুনছে। আঙ্গুল ভারী চঞ্চল। নিশা হাঁ করে তাকিয়ে থেকে জানতে চাইবে কিছু। তার আগে সাদ সহজ গলায় ডাকলো ওকে। এসে বসুন নিশামণি। কিছুক্ষণ আগের ঘটনা ভোলেনি নিশা। লাজুক ভঙ্গিতেই সাদের সম্মুখে বসলো। ওর দিকে একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে সাদ বলে যেতে লাগলো, এখানে 50,000 টাকা আছে, তোমার মোহরনা, ব্যাংক থেকে তুললাম। এটা কোথায় রাখবে? নিশা বিস্মিত হয়ে তাকিয়ে আছে 50,000-এর বান্ডিলটার দিকে। এত টাকা আবার সে রাখবে কই? অস্ফুটে জবাব দিল, আমার এটা লাগবে না। এটা তোমার না লাগতে পারে, আমার এটা তোমাকে দিতেই হবে। সপ্তাহখানেক দেরি করে ফেললাম। নিশা বিপাকে পড়েছে। ওর চিন্তিত মুখটা অবলোকন করে সাদ শান্ত গলায় বলে ওঠে, ম্যাথ করা হয়েছে? প্র্যাকটিস? কেন? চলো তবে, তুমি এই টাকা দিয়ে সোনার কিছু কিনে নেবে, যেটা তুমি তোমার কাছে বছরের পর বছর যত্ন করে রাখতে পারবে। এই বুদ্ধিটা মন্দিরে দিয়েছিল। নিশা চুপ করে আছে। সাদ বলে যেতে থাকে, এমনিতে তোমাকে কিছু কেনাকাটা করে দেয়নি, এই টাকা দিয়ে সোনার কিছু কিনবে। আর বাইরে পড়া সুন্দর সুন্দর কয়টা সেলোয়ার কামিজ কিনে দেবো। আর জুতো সাজানো গোজানো আছে, সেগুলো প্রয়োজন। নিশা চমকে চমকে উঠছে। ওর বেশ লজ্জাও লাগছে। স্বামী নামক মানুষটা এভাবে এই প্রথম ওকে কিছু কিনে দিতে নিয়ে যাবে। তাই ওর তো সাজনা গাজনা নেই বললেই চলে। তবুও দুই পাশে মাথা নাড়িয়ে অস্ফুটে বলল, আপনি এত টাকা? না থাক, যা আছে অনেক খরচা। সাদ চেয়ে আছে বা খাড়া হয়ে। এতটুকু মেয়েটা তার খরচার দুশ্চিন্তায় অস্থির দেখে বেশ মজাও পাচ্ছে। বলল, বউকে 2-3টা থ্রি পিস আর সাজান গোজন কিনে দেওয়ার টাকা আছে, অতটা বেকার নই। সেভিং শেষ হওয়ার আগে চাকরি একটা পেয়ে যাব আশা করছি। চলো রেডি হও। নিশা গায়ের শাড়িটাতেই বেরিয়েছিল। লাল টুকটুকে শাড়ি পরে বাইকে স্বামীর পেছনে বসে ষোড়শী শুধু জীবনের সরলতায় ডুবেছিল। ও তো জীবন দেখেনি খুব ভালো করে। শুধু জন্ম থেকে এ পর্যন্ত কিছু বছর পেয়েছে অবহেলার, অযত্নের, অভাব আর হতাশার। এখন যেটা পেয়েছে সেটা যদি একটা জীবন হয় তবে যেন এভাবেই থাকে সবকিছু, আর কিছু বদলে না যাক। লোকটা যেন শুধুমাত্র একটা চাকরি পায়, আর কিছু না বদলাক। সুব্রতদের সোনার দোকান থেকে 50,000-এ একটা ব্রেসলেট পছন্দ করেছে নিশা। 22 সালে সোনার দামটা ভীষণ চড়েছে। ওই একটাই পছন্দ করেছে নিশা। অবশ্য এটা সাদেরও পছন্দ। যেহেতু নিশা স্টুডেন্ট মানুষ, ওসব গিন্নি টাইপের গয়নাগাটি যায় না ওর সাথে। গয়নার দোকান থেকে বেরিয়ে
গার্মেন্টস পড়তে এসে 3টা 3 পিসও নিয়েছে, 1100 করে। জুতা কিনেছে। মানুষটা যখন বারবার মানিব্যাগ বের করে দোকানদারদের বিল মেটাচ্ছিল, নিশামণি আর চোখে স্বামীর পকেটের অবস্থাও দেখে নিচ্ছিল। সাদ টের পেয়ে বলেছে, ওয়ালেট ছাড়া আর কিছু টাকা আছে, ওগুলো তুমি খরচ করতে পারো নিঃসংকোচে। নিশা অবশ্য আর সাজনা গাজনা কিনতে চায়নি। সাদ তবুও জোর করে নিয়ে গেছে তালুকদার কসমেটিক্সে। শাওকি হাতে পায়ের ব্যান্ডেজ খুলেছে। ভাবিকে দেখে চওড়া হেসে বলেছে, তুমি আজ আমার স্পেশাল কাস্টমার ভাবি, সব কিছুর ওপর 30% ডিসকাউন্ট দেয়া হবে, বলো কি লাগবে। নিশার দৃষ্টি দোকানের সর্বত্র ঘূর্ণায়মান। আমতা আমতা করে বলল, আমার না এইসব সম্পর্কে ধারণা অতটা নেই ভাইয়া। ক্রিম, তেল, শ্যাম্পু এইসব প্রয়োজন। সাউকি দাঁত বের করে হাসলো। পরপর ভাবির সাথে ফাজলামি করতে একটা বিখ্যাত ব্র্যান্ডের বেবি সোপ, বেবি অয়েল আর বেবি শ্যাম্পু এনে বলল, নাও, তোমার বয়স অনুযায়ী এটা যায়। সাদ একটু চোখ লাল করলে হাসি থামিয়ে আবার বেশ ভালো কিছু প্রোডাক্ট এনে দিল। সাদ টাকা দেওয়ার আগে নিসাকে বলল। আর কিছু? নিসা তার জীবনে কেনা এই প্রথম এত শপিং। দু হাতে আগলে ধরে হাসি হাসি মাথা নাড়িয়ে বলেছে তার আর কিছু লাগবে না। কিন্তু তালুকদার কসমেটিক্স থেকে বেরিয়ে নিশা দাঁড়িয়ে পড়ল। মুখটা অস্বস্তিতে চেয়ে গেল। সাদ ভ্রু উঁচিয়ে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই নিশা ইতস্তত করল। ওই লেডিস কর্নারে একটু কাজ ছিল, যাব? সাদ অতটা আন্দাজ করতে পারেনি। মেয়েলি বিষয়গুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সে। দীর্ঘ 27 বছর। পোশাক ছাড়াও মেয়েদের কিছু ব্যক্তিগত বস্ত্র নিতে হয়। অত খতিয়ে ভাবার স্বামী সাদ সপ্তাহখানেক সময়ে হয়ে ওঠেনি। তবুও নিসার মুখ দেখে ওর দরকারের বিষয়টা বুঝল। প্রজ্ঞাল লেডিস কর্নারে এক্সিট পয়েন্টে সাদ দাঁড়িয়ে আছে থমথমে মুখে। নিসার হাতে কিছু টাকা দিয়ে ভেতরে পাঠানো হয়েছে। এখানে এসেই সাদ বুঝতে পেরেছে নিসার কি প্রয়োজন। তীব্র সংকোচে শক্ত মুখটা অদ্ভুত লাগছে দেখতে। পাশ থেকে হঠাৎ একজন সেলস গার্ল বলে উঠল, ভাইয়া কি দরকার? নড়ে চড়ে উঠল সাদ। ইতস্তত করে বলল, আসলে আমার ওয়াইফ। এটুকু বলতেই মেয়েটি তাড়া লাগিয়ে বলে, জি জি, আপু সাথে নেই? আচ্ছা অসুবিধা নেই, আপু সাইজ বলুন, আমি হেল্প করছি। অবাক সাদ। বুদ্ধিমান মাথায় আপাতত এই বিষয়গুলো ঢুকছে না। অস্ফুটে জবাব দিল, সাইজ? হ্যাঁ। সাদ আরও অবাক গলায় বলে যেতে লাগলো, বেশি লম্বা না সে, 5 ফুট 1-এর মতো। কিন্তু কেন? সেলস গার্ল মেয়েটি মিনিট খানেক সাদের দিকে তাকিয়ে থেকে পরপর ঘুরে তার আরেক সহকর্মীর দিকে তাকায়। অতঃপর দুজনে মিটিমিটি হাসতে থাকে। ঠিক তখনই সাদের একটা ফোন কল আসায় সাদ সরে যায় একপাশে। ওপাশ থেকে সানভীর তালুকদারের ভারী স্বরটা খুব বিনয় নিয়ে বলে ওঠে, অভিনন্দন সাদ, মেসেজ গিয়েছে, চাকরিটা কনফার্ম তোমার। চাকরি পাওয়ার খবরটা তেনিসা খুশি হয়েছে ভীষণ। কিন্তু এই খুশি প্রকাশ করার সঠিক পদ্ধতি ষোড়শীর জানা নেই। শুধু চনমনে চিত্ত নিয়ে চঞ্চল পায়ে বাইকে স্বামীর পিছনে উঠে বসতে বসতে বলেছে, ও বাড়িতে কি জানাবেন এই কথা? সাদের কণ্ঠস্বর কেমন যেন গম্ভীর। যেখানে এখন খুশি থাকার কথা লাগছেও ভীষণ চিন্তিত। কথা সরতায়। না, একটু শিওর হয়নি। নিসা অবাক ভীষণ। শিওর হবার কি আছে? কিন্তু জানতে চায় না কিছু। চমকে উঠল বাইক যখন আবার লেক পারে থামলো। আজ শুক্রবারও এখানে রেডিমেড ফার্নিচারের হাট বসেছে। সাদ এটা দেখেই থামলো। গত 2 দিন থেকে ভাবছে এসব জায়গা থেকে একটা অল্প দামে আকাশমণি কাঠের খাট নেবে, সেটাই হয়ে উঠছে না। ওদিকে মেঝেতে শুয়ে দুজনার হাল বেহাল। সকালে ঘুম থেকে উঠলেই গা নাড়ানো যায় না। বাইক থামিয়ে নিসাকে একপাশে দাঁড় করিয়ে কিছুক্ষণ আশপাশটা দেখতেই চোখ গেল সেদিনের সেই সেলসম্যানের দিকে। আজও চিল্লিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, ভাইরা নিয়ে যান নিয়ে যান, আমন ফার্নিচারের এই রেডিমেড আকাশমণি কাঠের খাটটি পাচ্ছেন কেবল 14,000 টাকায়। ভারী মজবুত এবং চমৎকার বার্নিশ, একমাত্র আমরাই কিস্তিতে বিক্রি করছি। এই সুযোগ বরগুনাতে আর নেই। কিনতে হলে চলে আসুন 3 দিনব্যাপী রেডিমেড ফার্নিচার মেলাতে। বিবাহিত ভাইয়েরা নিয়ে যান, যারা নতুন বিবাহ করেছেন নিয়ে যান। খাট একটি অতি প্রয়োজনীয় বস্তু ভাইয়েরা। ক্যাচ ক্যাচ শব্দ হবে না সামান্য নড়াচড়া করলেও। আপনারা প্রয়োজনে লাফালাফিও করতে পারবেন ভাবিকে নিয়ে। বিবাহিত জীবনে একটি মজবুত খাটের গুরুত্ব আশেপাশের মানুষ জোয়ান থেকে বুড়োর দল হাসছে বিজ্ঞাপনের ধরন দেখে। লোকটা সাদকে দেখে চিল্লাচিল্লি থামিয়ে চুপ করে গেল। হঠাৎ সাদ গিয়ে ওর সম্মুখে দাঁড়াতে ভীত গলায় বলল, এইভাবে না ডাকলে কাস্টমারের অ্যাটেনশন পাওয়া যায় না ভাই। আমাকে খারাপ বলেন আর গালিই দেন। মজায় মজায় আজ এ পর্যন্ত 3টা খাট সেল দিয়েছি। কাস্টমার জাতের রুচি বড় অদ্ভুত। তারা একই জিনিস খাবে, অথচ দেখবে কোনটায় হাংতাং বেশি। সাদ এসব ব্যাপারে কিচ্ছুটি না বলে তাকায় শো করে রাখা খাটটার দিকে। শান্ত গলায় বলে, কিস্তির প্রসেস? ভাই সেলের সময় 4,000 জমা দিয়ে নেবেন। আচ্ছা ভাই, সেলের সময় 4,000 জমা দিয়ে নেবেন, আর বাকি 10-5 কিস্তিতে প্রতি সপ্তাহে।
নগদে পাঠিয়ে দিবেন। নিচ্ছি এটা। তোমাদের ডেলিভারি ম্যান আছে? লোকটা খুশিতে গদগদ হয়ে বলে, অবশ্যই, আপনার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি। ভাই শুনেন, ফেসবুকে আমাদের একটা পেজ আছে, আমন ফার্নিচার নাম, ওখানে একটু ফলো দিয়ে রাখবেন। ডেলিভারি ম্যানের সাথে দুজন মিস্ত্রি এসে খাটটা পেতে দিয়ে চলে গিয়েছে। নিসা তখন বসার ঘরে। বাড়িয়ালি আন্টি এসেছিল নবদম্পতির খাট দেখতে, সংসারের সাজগোজ দেখতে। তাদের চা বানিয়ে খাওয়াচ্ছে নিসা। কিছুক্ষণ আলাপ করে তারা যখন বিদায় হলো তখন বই নিয়ে বসলো। সাদ ব্যস্ততায় ফোন দেখেনি এতক্ষণ। এবার চাকরির মেসেজটা ভালো করে দেখে সে খুশি হলো কিনা বোঝা গেল না। শুধু নীরবে দাঁড়িয়ে রইল কিছু সময়। অতঃপর আবারও কল করলো সানভীর তালুকদারকে। সানভীর বলতে থাকে, দেখেছো, শোনো, তোমার লাক ভালো, বরিশালে পড়েছ। বাকিদের তো গৌর নদীতে পাঠানো হয়েছে। মহিলাদের বিশেষ বিবেচনায় বগুড়ার আশেপাশে রাখা হয়েছে। আপাতত বরিশাল থাকো তুমি, 6 মাস বাদে বগুড়া কিংবা পটুয়াখালীতে। এর আগে পড়া যাবে না ভাইয়া? না সাদ, সবাইকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হয়। 6 মাস অপেক্ষা করতে পারবে না? সাদের অস্বস্তি হচ্ছিল, তবুও থেমে থেমে বলল, না ভাইয়া, এক্সট্রিমলি সরি। আমি তবে চাকরিটা করতে পারছি না ভাইয়া। আপনি নেক্সট ক্যান্ডিডেটকে কল করে নিন। কিন্তু কেন? আগামী 4 মাস আমি প্রোগ্রামে থাকতে পারবো না, আমার অসুবিধা আছে। রাখছি ভাইয়া। বিরক্ত হয়ে থাকলে দুঃখিত, ভীষণ দুঃখিত। কল কেটে জানালার বাইরে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে সাদ। নিসা দরজার কাছে দাঁড়িয়ে আছে বিমূঢ় হয়ে। পাকনি মেয়েটা কিছুটা আস্ত করে ফেলেছে ব্যাপারটাতে, তবুও বলল, কেন ছাড়তে পারবে না বরগুনা? ঘুরল সাদ, শীতল স্বরে বলল, সামনে তো আমার বোর্ড পরীক্ষা, এই অবস্থা অন্যত্র শিফট হওয়া সম্ভব? তো মানুষ বুঝি নিজ জেলা থেকে দূরে গিয়ে চাকরি করে না? নিসার অবুজের মতো আচরণে অবাক হয় না সাদ। বলে, আমি বরিশাল চলে গেলে তোমার কোচিং লেখাপড়ার একটা বিশাল প্রভাব পড়বে, বুঝলে? এটা সেই সময়, তুমি সায়েন্সের প্রতিটা মিনিট এখন গুরুত্বপূর্ণ। কিভাবে? আমি তো কোচিং করতে থাকতাম। এবার ভ্রু চায় সাদ গম্ভীর কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।